হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি যে আর কিছুদিনের মধ্যেই 11-এর পরীক্ষা সব স্কুলে শুরু হয়ে যাবে। তো সেই কারণে বায়োলজি নিয়ে আমরা কিছু ডাউট সলভ করব। যে কোয়েশ্চেনগুলো সম্ভাব্য আসতে পারে তার সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থেকো। তো আজকে যে প্রথম প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রেবস চক্রকে কেন অ্যাম্ফিবোলিক পথ বলা হয়। এখানে অ্যাম্ফি কথার অর্থ হচ্ছে বোথ, মানে উভয়ই, আর বলিক কথার অর্থ হচ্ছে মেটাবলিজম, মানে বিপাক, মানে যেখানে দুই রকমের বিপাকই হয়। তো বিপাক বলতে আমরা দুই রকমের বিপাক বলতে কি জানি, উপচিতি আর অপচিতি, মানে ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। তো বোঝাই যাচ্ছে যে ক্রেবস চক্রে আমরা ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম দুটো জিনিসকেই পাবো, যার কারণে এটাকে অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হয়। আমরা সবাই জানি যে ক্রেবস চক্র শ্বসনের একটা পার্ট, তাই জন্য স্বাভাবিকভাবেই এটা ক্যাটাবলিজম। কারণ আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। সেই পাইরুভিক অ্যাসিডটাই আবার অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়ে ক্রেবস চক্রতে প্রবেশ করছে এবং ধারাবাহিকভাবে ক্রেবস চক্রে সেই অ্যাসিটাইল কোয়ে থেকে ভেঙে ভেঙে বিভিন্ন রকম জৈব অ্যাসিড তৈরি হচ্ছে এবং সাথে এনার্জিও তৈরি হচ্ছে। সেই কারণে আমরা এটাকে ক্যাটাবলিজম অবশ্যই বলতে পারি, মানে অপচিতি বিপাক অবশ্যই বলতে পারি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এই যে জৈব অ্যাসিডগুলো তৈরি হচ্ছে, সেই জৈব অ্যাসিডগুলো থেকে আরও অনেক রকমের জৈব উপাদান কিন্তু তৈরি হতে পারে, নতুন করে সংশ্লেষিত হতে পারে, যার কারণে তোমার ক্রেবস চক্রকে কিন্তু অ্যানাবলিজমও বলা হয়। ক্রেবস চক্রে কিন্তু অ্যানাবলিজম ও উপচিতি বিপাকও হয়। যেমন ক্রেবস চক্রের একটি জৈব অ্যাসিড সাইট্রেট থেকে আমরা ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। আরেকটি উপাদান ক্রেবস চক্রে আরেকটি ধাপে তৈরি হয় আলফা কিটোগ্লুটারেট। সেই আলফা কিটোগ্লুটারেটের সাথে যখন অ্যামোনিয়া জুড়ছে তখন কিন্তু আমরা অ্যামাইনো অ্যাসিড গ্লুটামেট পাচ্ছি, যেখান থেকে প্রোটিন তৈরি হতে পারে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সেটি পেপ কার্বক্সিলেজের উৎসেচকের সহায়তায় ফসফরিনল পাইরুভেটে পরিণত হয় এবং এই ফসফরিনল পাইরুভেট গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কিন্তু আবারও গ্লুকোজ তৈরি করতে পারে। শুধু তাই নয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের ট্রান্সঅ্যামাইনেশন হওয়ার কারণে, ট্রান্সঅ্যামাইনেশন অর্থাৎ অ্যালানিন বা অন্য কোনো যৌগ থেকে অ্যামোনিয়াটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পায় এবং সেখান থেকে আবারও অ্যামাইনো অ্যাসিড অ্যাসপার্টেট তৈরি হয়। তো এই যে সমস্ত কারণ, এই এত জিনিসগুলো যেগুলো তৈরি হচ্ছে তোমরা দেখে নাও ভালো করে। এর যে ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড গ্লুটামেট, অ্যাসপার্টেট তৈরি হচ্ছে, ফসফরিনল পাইরুভেট তৈরি হচ্ছে যেটা একটা কিটো অ্যাসিড, এবং সেখান থেকে আবার গ্লুকোজও তৈরি হচ্ছে। এই অনেক রকমের জিনিস তৈরি হচ্ছে। এই কারণে কিন্তু ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হয়। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। সেখানে বলা হয়েছে যে কোনো উদ্ভিদে ক্লোরোফিল বি উচ্চ ঘনত্বে বর্তমান এবং ক্লোরোফিল এ অনুপস্থিত। এই প্রকার উদ্ভিদে কি সালোকসংশ্লেষ ঘটবে? যদি না ঘটে তবে উদ্ভিদে ক্লোরোফিল বি ও অন্যান্য সহায়ক রঞ্জক থাকার কারণ কি? বিষয়টা হচ্ছে ক্লোরোফিল বি থাকুক বা যেই রঞ্জকে থাকুক না কেন, ক্লোরোফিল এটা কিন্তু মেইন রঞ্জক। ক্লোরোফিল এটা থাকতেই হবে, কারণ ক্লোরোফিল এ যেটি সেটি কিন্তু সূর্যালোকের যে রশ্মিটাকে নিয়ে উত্তেজিত হয়ে সেখান থেকে কিন্তু ইলেকট্রনটা বার করে। ইলেকট্রনটা উত্তেজিত হয়ে ইলেকট্রন এমিশন, ইলেকট্রন বার করার যে কাজটা সেটা কিন্তু ক্লোরোফিল এই করবে। ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এরা কিন্তু করবে না। এই জন্য ক্লোরোফিল এটা হচ্ছে মেইন পিগমেন্ট, মেইন রঞ্জক, প্রধান রঞ্জক, এবং ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এগুলো হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে বুঝতেই পারলাম যে ক্লোরোফিল এটাই যেহেতু নিজে উত্তেজিত হয়ে ইলেকট্রনটা বার করবে, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এরা যতই সূর্যালোকের বিভিন্ন ওয়েভলেন্থ এরা অ্যাবজর্ব করুক না কেন, এরা কিন্তু ইলেকট্রনটাকে বার করতে সক্ষম হবে না। সেটা কিন্তু বার করতে সক্ষম হবে একমাত্র ক্লোরোফিল এ। তাহলে ক্লোরোফিল বি বা ক্যারোটিনয়েড এগুলোর তাহলে কাজ কি?
এগুলো কিছু পরিমাণ ক্লোরোফিল এ যেই রঞ্জকগুলোকে শোষণ করবে না সরাসরি, সেই রঞ্জকগুলোকে কিন্তু ক্লোরোফিল বি বা ক্যারোটিনয়েড শোষণ করবে। এবার শোষণ করে কি করবে, তার যে এনার্জি সেটাকে কিন্তু ক্লোরোফিল এর কাছে ট্রান্সফার করবে আলটিমেটলি। কারণ আলটিমেটলি সেই ওয়েভলেন্থগুলোর এনার্জিগুলো পেয়ে ইলেকট্রন বার করার কাজটা কিন্তু ক্লোরোফিল এই করবে। জাস্ট এক্সেস অ্যামাউন্টের যে ওয়েভলেন্থগুলো সেইগুলোকে অ্যাবজর্ব করার একার কাজটা অ্যাবজর্ব করার কাজটা একা ক্লোরোফিল এ করে না, সাথে ক্লোরোফিল বি ক্যারোটিনয়েডও করে। অতিরিক্ত আরও যে ওয়েভলেন্থগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করে সেটাকে ট্রান্সফার করে দেয় ক্লোরোফিল এতে। তাতে সুবিধা কি হয়, ক্লোরোফিল এ কে একা সব ওয়েভলেন্থগুলোকে নিতে হয় না। সব ওয়েভলেন্থ যদি ও একাই শোষণ করে নিতে একেবারে, তাহলে ওর ফটো অক্সিডেশন হয়ে ওর ড্যামেজ হয়ে যেতে পারতো। তাহলে কিছুটা ভার ক্লোরোফিল বি আর ক্যারোটিনয়েড নেয় অ্যাবজর্পশনে, যার কারণে একবারে ক্লোরোফিল এর কিন্তু ফটো অক্সিডেশন হয়ে মানে আলোক জারণ হয়ে কিন্তু ড্যামেজটা হয় না। তাহলে এই যে সুবিধাটা ক্লোরোফিল বি বা ক্যারোটিনয়েড থাকাতে কিন্তু এই সুবিধাটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি ইলেকট্রন তৈরি করার কাজটা কিন্তু ক্লোরোফিল এই করবে, যার কারণে ক্লোরোফিল এ অনুপস্থিত থাকলে কখনোই কিন্তু সালোক সংশ্লেষটা হবে না। এরপরের প্রশ্নটা হলো, কোন শর্তানুযায়ী অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র ডান দিকে এবং পুনরায় বাম দিকে সরে যায়? তো আমরা এখানে জানবো যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন জুড়ে থাকলে সেটাকে অক্সি হিমোগ্লোবিন বলা হয়। হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড জুড়ে থাকলে তাকে কার্বামিনো হিমোগ্লোবিন বলা হয়। এবার বিষয়টা হচ্ছে যে হিমোগ্লোবিনের নেচারটাই এইরকম যে ওর অক্সিজেনের তুলনাতেও কার্বন ডাই অক্সাইডের প্রতি অ্যাফিনিটি অথবা ভালোবাসাটা বেশি। ও যখনই দেখবে যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড সমান লেভেলে অথবা কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের থেকে একটু হলেও বেশি আছে কোথাও, তখন ও সঙ্গে সঙ্গে অক্সিজেনকে ছেড়ে দিয়ে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যাবে। তখনই এই যে অক্সিজেনটাকে ছেড়ে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইডকে আশেপাশে পেলে অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, এর ফলে যে কার্ভটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, মানে বিয়োজন কার্ভ, মানে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা ছেড়ে যাচ্ছে। তো এখানে কতগুলো শর্ত আছে যার উপর ভিত্তি করে অক্সিজেন দ্রুত হিমোগ্লোবিনকে ছেড়ে চলে যায়। তো এখানে আমরা একটা গ্রাফ আঁকছি। তো গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই অ্যাক্সিসে যেটা, সেটা হচ্ছে যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। আর এই দিকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে স্যাচুরেশনের পার্সেন্টেজ এটা। এবার আমরা এটা আমরা ধরে নিই যে নর্মাল লেভেলে, নর্মাল টেম্পারেচার বা নর্মাল সমস্ত কিছুতে ধরে নিই এই রকম লেখচিত্রটা যাচ্ছে। এরপর এটাকে যদি আমরা নর্মাল ধরি, এই নর্মালের থেকে আমরা যত ডান দিকে যাব, ধরে নেওয়া হবে যত আমরা ডান দিকে যাব, নর্মালটাকে একটু অন্যরকম ভাবে করি, এটা ধরে নেওয়া যাক নর্মাল। এবার নর্মালের থেকে আমরা যত ডান দিকে যাব তত ধরা হবে যে টেম্পারেচার হাই, অ্যাসিডের পরিমাণ বেশি অর্থাৎ H+ এর পরিমাণ বেশি, অর্থাৎ pH-টা কম, 2,3 ডাইফসফোগ্লিসারেটটা বেশি, এবং স্বাভাবিকভাবে এখানে
কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা বেশি। এই যে সিচুয়েশনে কি হবে, কার্ভটা ডান দিকে বেঁকে যাবে। এই সিচুয়েশনে কার্ভটা ডান দিকে বেঁকে যাবে। আবার আমরা যদি উল্টোটা ধরি, এই দিকে টেম্পারেচার কম, H প্লাসের লেভেল মানে অ্যাসিডের লেভেল কম, pH বেশি, 2,3 ডাইফসফোগ্লিসারাইডটা কম এবং কার্বন ডাই অক্সাইডও কম। সেক্ষেত্রে আমার কার্ভটা কিন্তু একটু বাঁ দিকে বেঁকে যাবে। অর্থাৎ এবার আমরা এটাকে মিলিয়ে দেখি যে ব্যাপারটা কি হয়। মিলিয়ে দেখা যাচ্ছে যখন কিনা, তাহলে প্রথমে বলেছে যে বাঁ দিকে গিয়ে, মানে কোশ্চেনে বলেছে বাঁ দিকে গিয়ে পুনরায় ডান দিকে চলে আসবে। তো কি বলছে কোশ্চেনটা, ডান দিকে গিয়ে পুনরায় বাঁ দিকে চলে আসবে, ডান দিকে গিয়ে পুনরায় বাঁ দিকে চলে আসবে। তো ডান দিকে কখন যাচ্ছে, এটা ডান দিকে কখন যাচ্ছে, যখন কিনা টেম্পারেচারটা বেশি, অ্যাসিডের লেভেলটা বেশি এবং কার্বন ডাই অক্সাইড লেভেলটা বেশি। তার মানে কার্বন ডাই অক্সাইড লেভেলটা যখন বেশি থাকে, এটা একটু ভালো করে বুঝতে হবে, কার্বন ডাই অক্সাইড লেভেলটা যখন বেশি থাকে তখন নর্মাল কার্বন ডাই অক্সাইডের লেভেলে 20 mmHg যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন থাকে, তবে 40% কিন্তু স্যাচুরেশন হতে পারে। কিন্তু যখন কিনা একটু ভালো করে দেখো, যখন কিনা এই কার্ভটাকে আমরা দেখি, যখন কিনা ডান দিকে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা যখন বেশি, টেম্পারেচারটা যখন বেশি, তখন এই অক্সিজেনের 20 mmHg পার্শিয়াল প্রেসারে কিন্তু মাত্র 30-এর মতো স্যাচুরেশনটা কিন্তু থাকছে, যেখানে নর্মাল যখন, তখন কিন্তু এটা 40। আবার এটাই যখন কিনা আমরা যদি বলি যে বাঁদিকে কখন হচ্ছে, যখন কিনা টেম্পারেচারটা কমছে, অ্যাসিডের পার্টটা কমছে, পিএইচটা বাড়ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা যখন কমছে, যখন দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন কমছে, তখন কিন্তু মোটামুটি 20 mmHg তেই কিন্তু মোটামুটি 60% স্যাচুরেশন কিন্তু হচ্ছে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে যদি টেম্পারেচার কম থাকে, যদি কার্বন ডাই অক্সাইডের লেভেল কম থাকে, যদি 2-3 ডিপিজি কম থাকে, পিএইচ যদি বেশি থাকে, এই শর্তগুলো যদি হয়, তবে অক্সিজেনের অনেক কম পার্শিয়াল প্রেসারেও হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সাথে অনেকটা বেশি বাইন্ড করবে, 60% মতো এখানে বাইন্ড করেছে। কিন্তু যদি ডান দিকে হয়, অর্থাৎ যদি টেম্পারেচার বেশি থাকে, যদি অ্যাসিড বেশি থাকে, 2-3 ডিপিজি বেশি থাকে, কার্বন ডাই অক্সাইড যদি বেশি থাকে, তখন এই 20 mmHg তে কিন্তু 40%ও স্যাচুরেশন হবে না, 20%, মাত্র 20% মতো হিমোগ্লোবিনের অক্সিজেনের স্যাচুরেশন হবে। অর্থাৎ আমাকে যদি এই কেসে যদি আমাকে 40% বা 60% স্যাচুরেশন করতে হয়, তখন অন্তত আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 40-60 এরকম থাকতে হবে। অর্থাৎ যত আমরা ডান দিকে যাচ্ছি, যত টেম্পারেচার বাড়ছে, যত অ্যাসিডিটি বাড়ছে, তত বেশি আমরা দেখতে পাচ্ছি যে কম অক্সিজেনের লেভেলে কিন্তু স্যাচুরেশন হচ্ছে না। স্যাচুরেশন হতে গেলে অক্সিজেন অনেকটা বেশি লাগবে, অর্থাৎ স্যাচুরেশনের অ্যাফিনিটি, স্যাচুরেট করার অ্যাফিনিটি, প্রবণতা অনেকটা কমে গেছে। কিন্তু টেম্পারেচার যখন কম থাকছে, CO2 যখন কম থাকছে, অর্থাৎ বাদিকে এগুলো যখন কম থাকছে, তখন কিন্তু আমরা কম অক্সিজেনের লেভেলেও কিন্তু স্যাচুরেশন, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের স্যাচুরেশন কিন্তু হাই পাচ্ছি। তো এই শর্তগুলো হচ্ছে এগুলো। এর পরের প্রশ্নটা হলো বৃক্কের কার্যকলাপ নিয়ন্ত্রণে রেনিন অ্যাঞ্জিওটেনসিনের ভূমিকা।
বৃক্কের কাজ শুধু যে ফিল্টার করা তেমনটা তো নয়, বৃক্ক কিন্তু অসমো রেগুলেটর হিসেবেও কাজ করে, মানে অসমো রেগুলেশন করে, অর্থাৎ শরীরে জল এবং খনিজ লবণের ভারসাম্য কিন্তু বৃক্ক বজায় রাখে। আমাদের শরীরে কখনো যদি জলের পরিমাণ খুব বেড়ে যায় বা লবণের পরিমাণ খুব কমে যায়, মানে ওভারঅল ঘনত্ব যদি কখনো বেড়ে যায় বা কমে যায়, সেই সময় জল আর লবণকে ব্যালেন্স করে শরীরের ঘনত্ব কিন্তু বজায় রাখে কিডনি বা বৃক্ক। তো এটা কি করে করে, এটা যেভাবে করে সেটাকে বলে RAS সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো এটা কিভাবে হয়, যখন কি না ধরা যাক যে শরীরে ঘনত্ব খুব কমে গেছে বা প্রেশার খুব কমে গেছে। প্রেশার কোন কোন কারণে কমতে পারে, জল কমে গেলে, জলের পরিমাণ কমে গেলে প্রেশারটা কমে গেল তাতে, এবং শরীরের লবণের পরিমাণ কমে গেল, ঘনত্ব অনেকটা কমে গেল, তাতে প্রেশার কমে যেতে পারে। তো সেই জিনিসটাকে ডিটেক্ট করে রেনিন, কিডনিতে থাকা বৃক্কে থাকা রেনিন। তো বৃক্কের কোথা থেকে রেনিন বের হয়, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিনটা বের হয়। অ্যাকচুয়ালি জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাসটাই বুঝতে পারে যে শরীরে যে জলের ঘনত্ব বা প্রেশারের কি হেরফের হয়েছে সেটা বুঝতে পেরে তখন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে বা জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিনটা তৈরি হয়। তো এই বৃক্ক থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি রেনিন, বৃক্ক থেকে রেনিন তৈরি হলো। এবার এই রেনিনটা কোথায় যাবে, রেনিনটা যাবে যকৃতে বা লিভারে। যকৃতে কি আছে, যকৃতে আছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, অ্যাঞ্জিওটেনসিনোজেন। এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে রেনিন এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে, অ্যাঞ্জিওটেনসিন 1। এই অ্যাঞ্জিওটেনসিন 1 এবার যাবে হচ্ছে ফুসফুসে। ফুসফুসে রয়েছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ফুসফুসে রয়েছে ACT, তোমরা লিখে নিতে পারো অ্যাঞ্জিওটেনসিন ACT অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, সরি ACE অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম সেটি কি করে, এই অ্যাঞ্জিওটেনসিন 1টাকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করে, অ্যাঞ্জিওটেনসিন 2। এই অ্যাঞ্জিওটেনসিন 2টা এবার বৃক্কের উপরে থাকা অ্যাড্রিনাল কর্টেক্স, এটা কি আমি উপরে করলাম না, সাইডে তোমরা জেনে রেখো যে অ্যাড্রিনাল কর্টেক্স বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা বৃক্কের উপরে থাকে। তো এটা অ্যাড্রিনাল কর্টেক্স। এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যাঞ্জিওটেনসিন 2টা কি বার করবে, অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনটাই বৃক্কের যে নালিকা, বৃক্কীয় নালিকা, এই অ্যালডোস্টেরনটা কি করবে, বৃক্কীয় নালিকাতে যাবে এবং বৃক্কীয় নালিকা থেকে জল এবং সোডিয়ামের পুনঃশোষণ করবে রক্তে। এমনিতেও জল যেখানে, সোডিয়াম যেখানে যায় জল সেখানেই যায়।
সোডিয়ামটার পুনঃশোষণ হবে বৃক্কীয় নালিকা থেকে রক্তের কাছে, তখন জলও যাবে, অর্থাৎ তখন রক্তে সোডিয়াম এবং জল উভয়ের পরিমাণই বেড়ে যাবে। রক্তে সোডিয়াম এবং জল উভয়ের পরিমাণ বেড়ে গেলে রক্তে কি হবে, ঘনত্বটাও বাড়বে এবং রক্তের প্রেশারটাও বেড়ে যাবে। এইরকম ভাবে কিন্তু মানে যেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা এখানে কোয়েশ্চেনে বলেছে বৃক্কের কার্যকলাপ কি করে নিয়ন্ত্রণ করে, মানে অর্থাৎ এইরকম ভাবে বৃক্কের কার্যকলাপ মানে বৃক্ক থেকে জল এবং খনিজ লবণের পুনঃশোষণটা কিভাবে নিয়ন্ত্রণ করে, এইরকম ভাবে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এর পরের প্রশ্নটা হলো হৃদচক্রে নিলয়ের প্রসারণকালে কি কি ঘটনা ঘটে। তো নিলয়ের প্রসারণ অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, এই ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় আমরা 4 রকমের ফেজ দেখতে পাই। একটা হচ্ছে প্রোটোডায়াস্টোলিক ফেজ, আর একটা হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, তারপর ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, তারপর স্লো ফিলিং ফেজ, তারপর হলো সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজ। তাহলে কি কি পেলাম, প্রোটোডায়াস্টোলিক ফেজ, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, স্লো ফিলিং ফেজ, সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজ। তো প্রথমে আমরা চলে যাবো যে প্রোটোডায়াস্টোলিক ফেজে, সেখানে কি হয় আমরা এটা তো বুঝলামই যে এটা ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় হচ্ছে, অর্থাৎ নিলয় প্রসারিত থাকবে। এবার প্রোটোডায়াস্টোলিক ফেজটা এমন একটা সময় যেখানে নিলয়টা সদ্য প্রসারিত হওয়া শুরু করেছে, মানে ওর নিলয়ের সংকোচনটা সদ্য শেষ হয়ে জাস্ট প্রসারণটা স্টার্ট হয়েছে। আমরা যদি একটা রাফলি থাকি, তাহলে নিলয়ের সংকোচনটা সদ্য শেষ হয়েছে। এবার এই সময় নিলয়ের সংকোচন মানে কি, নিলয় থেকে ব্লাড বেরিয়ে কোথায় গেছে, একদিকে গেছে ফুসফুসীয় ধমনীতে এবং আরেকদিকে গেছে অ্যাওর্টা বা মহাধমনীতে। এবং আমরা জানি যে ফুসফুসীয় ধমনীতে সেমিলুনার ভালভ থাকে, মহাধমনীতেও সেমিলুনার ভালভ থাকে। এবার এর আগের ফেজটাতেই মানে নিলয়ের প্রসারণের আগের ফেজটাতে কি হয়েছিল, নিলয়ের সংকোচন হয়েছিল। এই নিলয়ের সংকোচনের কারণে যেটা হয়েছিল সেটা আমাদের মনে আছে যে এখানে প্রেসার এতটা বেড়ে গেছিল যে সেমিলুনার ভালভটা খুলে গেছে। খুলে যাওয়ার পর ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর ভেতর রক্তটা ঢুকে গেছে। এবার এই রক্তটা কিন্তু এখন এই প্রেজেন্ট ফেজে রক্তটা কিন্তু এখন এখানে ঢুকে আছে, ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীতে রক্তটা এখনো আছে, এটা কিন্তু বেরিয়ে ফুসফুস বা দেহের সমস্ত জায়গায় এখনো ছড়িয়ে পড়েনি, রক্তটা এখনো এখানে আছে। এবং এই মোমেন্টে ভেন্ট্রিকল জাস্ট প্রসারণ করাটা স্টার্ট করেছে এবং ভেন্ট্রিকলে এখন এই মুহূর্তে কোনো রক্ত নেই, রক্তটা এর ভেতর এখনো আছে। এবার এই দুটো জায়গায় রক্ত থাকার কারণে এবং ভেন্ট্রিকলে কোনো রক্ত না থাকার কারণে ভেন্ট্রিকল বা নিলয়ের তুলনায়
এই দুটো জায়গা অর্থাৎ মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর ভেতরে যে প্রেশারটা অনেকটা বেড়ে যায় এবং সেই প্রেশারে সেই চাপে সেমিলুনার ভালভটা এইরকম ভাবে বন্ধ হয়ে যায়, এরকম খোলা, মানে জাস্ট এরকম ভাবে খোলা ছিল এবং ওদের নিম্নমুখী চাপে সেমিলুনার ভালভটা এভাবে করে বন্ধ হয়ে যায়। এই যে বন্ধ হচ্ছে, এই যে বন্ধ হওয়ার যে সাউন্ড, এটাকে বলে সেকেন্ড হার্ট সাউন্ড, যেটা ডাক। এবার এই যে সময়টা, এই যে বিষয়টা যে সময়টাতে হলো সেটাকে বলা হচ্ছে প্রোটো ডায়াস্টলিক ফেজ, মানে ডায়াস্টলটা জাস্ট স্টার্ট হয়েছে এবং ফুসফুসীয় ধমনী এবং ধমনী থেকে রক্ত এখনো পুরোটা বেরিয়ে যায়নি, সেই চাপে সেমিলুনার ভালভগুলো বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রোটো ডায়াস্টলিক ফেজে যে ঘটনাটা। তাহলে প্রোটো ডায়াস্টলিক ফেজে আমরা কি দেখলাম, যে ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর প্রেশারটা এখন এই মুহূর্তে বেশি। কার তুলনায় বেশি? নিলয়ের তুলনায় বেশি। নিলয়ে এখন প্রেশারটা অনেকটা কম এবং তাহলে এটা দেখতে পেলাম, এবং সেই কারণে সেমিলুনার ভালভটা অর্ধচন্দ্রাকার কপাটিকাটা বন্ধ হলো এবং যার কারণে দ্বিতীয় হৃদধ্বনিটা তৈরি হলো, সেকেন্ড হার্ট সাউন্ড, দ্বিতীয় হৃদধ্বনি কিন্তু তৈরি হলো। এটা আমরা প্রোটো ডায়াস্টলিক ফেজে পেলাম। এরপর যেটা হবে সেটা হচ্ছে এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে তোমার আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, অর্থাৎ সমদৈর্ঘ্য প্রসারণ। এবার এই সময় নিলয়ের তো প্রসারণ হচ্ছে, নিলয় এখন প্রসারণের স্টেজে আছে। হ্যাঁ, এবার নিলয় প্রসারিত হচ্ছে, এই দুটো বন্ধ হয়ে আছে এবং ইভেনচুয়ালি আমরা কি জানি যে নিলয়ের প্রসারণ যখন হয় ঠিক কাছাকাছি সেই সময়টা অলিন্দের সংকোচন হয় এবং অলিন্দের সংকোচনের ফলে তাহলে এখানে এভি ভালভ, এই এভি ভালভ যেটা সেটা খুলে যাওয়ার কথা, অর্থাৎ নিলয়ের প্রোটো ডায়াস্টলিক ফেজ তো হলো। এবার নিলয়ের যখন প্রসারণটা ফুল ফেজে স্টার্ট হয়ে গেছে সেই সময় তাহলে অলিন্দের, তার কাছাকাছি সময় তাহলে অলিন্দের সংকোচন হওয়ার কথা এবং সেই প্রেসারে তাহলে এই যে এভি ভালভ দুটো খুলে যাওয়ার কথা। কিন্তু এটা এমন একটা স্টেজ যেখানে অলিন্দেও এখনো পুরোপুরি ব্লাড ভরেনি, আর যার কারণে অলিন্দ কিন্তু এখনো সংকুচিত হয়নি। এবার অলিন্দ সংকুচিত না হওয়ার কারণে অলিন্দের মধ্যে থেকে প্রেসারটা এখানে এখনো এভি ভালভের উপর এখনো পড়েনি, যার কারণে কি দেখা যাচ্ছে যে সেমিলুনার ভালভ দুটো, মানে অর্ধচন্দ্রাকার কপাটিকা তো বন্ধই এবং এভি ভালভ দুটো এখনো বন্ধ স্টেজেই আছে, অর্থাৎ সব দিকটা দিয়েই বন্ধ। তাহলে কিন্তু নিলয়টা প্রসারিত বা রিল্যাক্স স্টেটে আছে এখন। তো এইখানে সমদৈর্ঘ্য প্রসারণে আমরা কি দেখতে পাচ্ছি যে এভি ভালভ ক্লোজড, এখন এভি ভালভটা বন্ধ এবং সেমিলুনার ভালভ তো অবশ্যই বন্ধ। সেমিলুনার ভালভ বা অর্ধচন্দ্রাকার কপাটিকা যেটা, সেটা অবশ্যই বন্ধ, অর্থাৎ দুটোই বন্ধ। তার মানে এটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে আছে, মানে একটা বদ্ধ ফাঁকা জায়গা যেখানে কোনো ব্লাড নেই। নিলয়ে এখন কোনো ব্লাড নেই, নিলয়ে রক্ত নেই। স্বাভাবিক ব্যাপার, নিলয়ে তো কোনো রক্ত ঢুকছে না, কারণ তাহলে তার মানে নিলয়ের দৈর্ঘ্যও বাড়ছে না, নিলয়ের দৈর্ঘ্য বাড়ছে না, অথচ নিলয় প্রসারিত স্টেজেই কিন্তু আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে সময়টা এখানটাতে নিলয় প্রসারিত স্টেজে আছে,
কিন্তু এভি ভালভ ক্লোজ, সেমিলোনার ভালভ ক্লোজ, তাই কোনো রক্ত নিলয়ে ঢুকছে না, যার কারণে নিলয়ের ভলিউম কিন্তু বাড়ছে না। তো এই জন্য এটার যেহেতু কোনো ভলিউম বাড়ছে না অথচ প্রসারিত হয়ে আছে, এই জন্য এটাকে সমদৈর্ঘ্য প্রসারণ বা আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ বলা হয়। এরপর যেটা হবে, এরপর নিলয়ের প্রসারণের এমন একটা স্টেজ আসবে যেই সময়টাতে অলিন্দ সংকুচিত হবে। তো অলিন্দ সংকুচিত হবে, এবার অলিন্দ সংকুচিত হলে অলিন্দর ভেতরে প্রেসারটা বেড়ে যাবে এবং সেই প্রেসারটা নিচের দিকে প্রেসার দেবে, মানে অলিন্দ মানে ব্যাপারটা হচ্ছে নিলয়ের প্রসারণের এমন একটা সময় যেই সময়টাতে অলিন্দেতে রক্ত পুনরায় ভরে গেছে বিভিন্ন জায়গা থেকে এবং অলিন্দ সংকুচিত হচ্ছে এবং যার কারণে রক্তটা নিচের দিকে চাপ দিচ্ছে এবং এখন এভি ভালভটা খুলে যাবে। এখন দুদিক থেকে এভি ভালভ খুলে যাবে এবং খুলে যাওয়ার কারণে রক্ত কি হবে, আর প্রথম দিকটাতে অলিন্দ হয়তো অতটা সংকুচিত হচ্ছেও না, প্রথম স্টেজটাতে অলিন্দ অতটা সংকুচিত হয় না, কিন্তু রক্ত ভরপুর থাকে এখানে এবং সেই রক্তের চাপেই এভি ভালভ দুটো খুলে যায় এবং রক্তটা ভেতরে মানে নিলয়ের ভেতর প্রবেশ করে এবং তখন হুড়মুড়িয়ে প্রবেশ করে। এটাকে বলে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। এখানে সেই রকম ভাবে মানে লক্ষণীয় ভাবে অলিন্দ সংকোচন হচ্ছে না, কিন্তু অলিন্দের ভেতরে থাকা যে রক্তটা, অলিন্দের ভেতরে থাকা রক্ত, সেটা অলিন্দের রক্ত এভি ভালভকে চাপ দিচ্ছে, যার কারণে এভি ভালভ খুলছে এবং রক্ত দ্রুত নিলয়ে প্রবেশ করছে। তো এটা ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে হচ্ছে। এবার স্লো ফিলিং ফেজে এরপরে রক্তের অ্যামাউন্টটা একটু আস্তে আস্তে করে কমে গেল, তো এই চাপটাও আস্তে আস্তে কমে যাওয়ার কারণে এরপরে যেটা হয় সেটা একটা ছোট ফেজ, সেটা হচ্ছে স্লো ফিলিং ফেজ, অর্থাৎ ধীর পূর্তি দশা। এবারে স্লো ফিলিং ফেজের পরে অলিন্দ কিন্তু লক্ষণীয়ভাবে সংকুচিত হয়। এটা হচ্ছে এই সংকোচনের ফলে রক্ত আবার দ্রুত প্রবেশ করে। তো এরপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজ। এখানে আমরা কি দেখছি, অলিন্দের লক্ষণীয় সংকোচন, যার কারণে কি হচ্ছে, রক্তটা আবারও দ্রুত নিলয়ে প্রবেশ করছে। তো এই হচ্ছে গিয়ে পুরো এইরকম ভাবে এবার রক্তটা নিলয়ে প্রবেশ করে গেল। তো এইটাই হচ্ছে নিলয়ের পুরো প্রসারণের পুরো ফেজটা।